এনসিপি কি বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতেছে দিন দিন? কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে যে দলের কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের একজন জনপ্রিয় নেতা ছিলেন। ব্যাপক আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল এই মহান নেতার। তো সেই নেতার দল বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল। তো এই দলে আমার মনে হয় না যে এনসিপিকে আমরা প্রতিদ্বন্দ্বিতা মনে করি। এনসিপি কি মনে করলো সেটা আমরা জানি না, এটা ডাজ নট ম্যাটার। তো আমার কাছে যেটা মনে হয় যে এনসিপি আমাদেরকে মনে করে যে আমরা তাদের প্রতিদ্বন্দ্বী নাকি। না, আপনারা সংস্কার মানে আপনারা নির্বাচন চাচ্ছেন, তারা সংস্কার চাচ্ছে, তো না। সংস্কার আর নির্বাচন এই দুইটা নিয়েই তো না, আপনাদের এখন মতামত। জি 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 আপনার কথা। আমরা যেটা নির্বাচন চাই, আমরা এই নির্বাচনের জন্য বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা দীর্ঘ বছর আমরা লড়াই সংগ্রাম করেছি। এই বাংলাদেশের মানুষের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করার জন্য, ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। শুধু এই আপনার ভোট যদি না থাকে, নির্বাচন যদি না থাকে, তাহলে তো দেশের গণতন্ত্র থাকে না। আপনি দেশের বড় বড় ব্রিজ করেছেন, আপনার দেশে গণতন্ত্র নাই। এখন কি ব্রিজের পিলার ধুয়ে ধুয়ে মানুষ পানি খাবে? একটা দেশে একটা গণতন্ত্রবিহীন একটা বাংলাদেশ ছিল দীর্ঘদিন, যে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিটে ফোটাও ছিল না। আমরা সেই গণতান্ত্রিক দল, আমাদের দলে গণতন্ত্র চর্চা করি আমরা, এজন্যই আমরা নির্বাচন চাই। আমরা এনসিপি কে কখনোই প্রতিদ্বন্দ্বী মনে করি না, কেননা এনসিপি হচ্ছে এই মানে 24 জুলাই আন্দোলনের পরের একটা দল। এরা মানে সুসময়টাকেই দেখেছে এখন পর্যন্ত, কারণ এরা আমার কাছে মনে হচ্ছে সরকারের ছত্রছায়ায় থেকেই একটা রাজনৈতিক দল পরিচালনা করতেছে। যে দলের তাদের যারা প্রভাবশালী নেতারা, তারা সরকারের উপদেষ্টা পরিষদে এখনো এই উপদেষ্টা পরিষদে বহাল তবিয়তে আছেন, যিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই সরকারের প্রভাবশালী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন, আরো একজন উপদেষ্টা আছেন। সুতরাং এরা তো আসলে আওয়ামী লীগ সরকারে যেমন হাসানুল হক ইনু সাহেব ছিলেন, নৌকা মার্কা নিয়ে উনি আপনার প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছে, রাশেদ খান মেনন সাহেবদের মতোই আমার কাছে এদেরকে মনে হচ্ছে। সরকারের সুযোগ সুবিধা বহন করে এরা বিরোধী দল, এরকম একটু। কিন্তু ভাই এখানে একটু থামাই, ধরেন কিছু মানুষ তো আপনাদেরকে বলে যে এই যে 16 বছর কথা বলতে পারেন নাই, হ্যাঁ, নির্বাচন আদায় করতে পারেন নাই, নিজের নেত্রীকে জেল থেকে মুক্ত করতে পারেন নাই, বালুর টাক সরাইতে পারেন নাই, তারা শুধু নির্বাচন করে, মানে এই টাইপের কথা তো আপনাদের নিয়ে হয়। আপনি এটাকে কিভাবে? না, এখন এই কথা যদি বলেন 16 বছরে আমরা কিছুই করতে পারি না, আপনি একটা জিনিস, আপনাকে যদি আমি একটু ছোট্ট করে বলি যে একটি গাছে যখন একটি ফল ধরে, ফলটি কিন্তু সাথে সাথেই কিন্তু পেকে যায় না। ফলে গাছে ফুল কলি আসে, ফুল আসে, গাছে ফল আসে, এই ফলটার ভিতরে একটা ম্যাচুরিটি আসে, একটা সময় গিয়ে কিন্তু গাছের ফলটা পাকে। গাছের ফলটা পাকলে এই গাছের ফলটা কিন্তু আপনার ঝাঁকি দিলেও পড়ে যায়, বা পাকা কমপ্লিট হয়ে গেলে একদিন নির্দিষ্ট সময় পর এমনিতেও ফলটা পড়ে যায়। ঠিক আন্দোলনটি অবস্থা ছিল এরকমের যে 17 বছর আমরা আন্দোলন করে আমরা আন্দোলনের পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিয়ে এসেছিলাম যে সামান্য একটি ঝাঁকি দিলেই সরকারের পতন হয়ে যাবে। সেই সময়টায় এই ছাত্র আন্দোলন শুরু হয়েছে। আপনার যদি মনে থাকে যে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, সরকারের রোষানলে পরে তাদেরকে জীবন দিতে হয়েছে। এবং আপনি ইলিয়াস আলীর মতো, আমাদের শ্রদ্ধেয় নেতা ইলিয়াস আলী সাহেব, চৌধুরী আলমদের মতো নেতাদের সহ এরকম অসংখ্য নেতাদেরকে গুম হতে হয়েছে। সুতরাং এই আন্দোলনকে যদি মনে করে এই সরকারকে 3 দিনের মাথায় ফেলে দেওয়া সম্ভব, এটা আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণই ভুল। আমরা দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলনকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছিলাম, এই সময়টি এসে আন্দোলনের গাছটিকে ঝাঁকি দিলেই আন্দোলনের রেজাল্ট আসতো। এজন্যই এই সময়টা এবং এই সময় আন্দোলন আমাদের সফল হয়েছে। এবং আমি যদি আপনাকে যদি আমি বলি যে এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতৃবৃন্দ এবং হাজার হাজার কর্মীরা এই আন্দোলন শহীদ হয়েছে এই 24 গণ আন্দোলনে, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সংগঠনের সর্বোচ্চ কর্মীরা এই আন্দোলনে শহীদ হয়েছেন। তো এখন এনসিপি তো মনে করতেছে এই আন্দোলনের সম্পূর্ণ ক্রেডিট তাদের। আপনার কি মনে হয় না যে এই আন্দোলনে বিএনপি বা ছাত্র ছাড়াও অনেক সাধারণ নিরীহ মানুষ জীবন দিয়েছে? রিক্সাওয়ালা, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, গার্মেন্টস কর্মী, চাকরিজীবী, তারা জীবন দিয়েছে না? সুতরাং এনসিপি মনে করে সমস্ত ক্রেডিটটাই তাদের।
সমস্ত ক্রেডিট তাদের। এই জন্য তারা মনে করতেছে মানে তারা বিএনপিকে এই সংস্কারের মানে বিএনপি নির্বাচন চাওয়া মানে হচ্ছে একটা মানে একটা অপরাধ, এরকমটা অপরাধ যে আওয়ামী লীগ আমলে যদি দাড়ি টুপি থাকতো তাহলে মনে হইতো যে এই যুদ্ধ অপরাধী রাজাকার। এমন আমার কাছে মনে হচ্ছে আমরা যদি নির্বাচন চাই তাহলে আর কিছুদিন পর আমাদের হয়তো যুদ্ধ অপরাধী বা রাজাকারী বানাই দিবেন। আচ্ছা ভাই, এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার এটাকে চালাচ্ছে কি বলে মনে হয়? এখন আপনার এই প্রশ্নের সাথে আমাকে যদি বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে দেশ বরেণ্য, উনি বিশ্ব বরেণ্য একজন মহাজ্ঞানী গুণী একজন ব্যক্তি, সর্বজন স্বীকৃত। এখন আপনি যদি আমাকে বলেন এই এই মানে বর্তমান সরকার পরিচালনা কে করতেছেন, একমাত্র ডক্টর ইউনূস সাহেব বলতে পারবেন যে আসলে ওনাকে কে পরিচালনা করতেছে। এখানে কি বিএনপির মতামতের অগ্রাধিকার বেশি নাকি এনসিপি নাকি জামায়াতের, কোন দলের? এখন ধরেন যদি আপনি এই কথা বলেন তাহলে আমি কি বলবো, দেখেন এই উপদেষ্টা পরিষদে কি বিএনপির কেউ প্রতিনিধিত্ব করে? এমন কেউ আছে আপনি বলতে পারবেন যে এই উপদেষ্টা পরিষদ এমন কেউ আছে যার অতীত ছাত্র রাজনীতি, যুব দলের রাজনীতির সাথে তার অতীত কোন অভিজ্ঞতা আছে, কোনো পদে ছিলেন? তাহলে আপনারা এটা বিএনপি পরিচালনা করে এই কথা যারা বলে, আমার কাছে তো মনে হচ্ছে এটা একটি হাস্যকর কথা। কারণ রাষ্ট্র পরিচালনা করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার আপনি বলতে পারেন যে আমার কাছে মনে হয় যে এটা একটা মানে এনজিওর যারা এনজিও পরিচালনা যারা করছেন সেই সব এনজিওর বিভিন্ন মালিকরা বা এনজিওর কর্মীরা তারাই সরকার পরিচালনা করেন। আমার কাছে মনে হচ্ছে যে যারাই এই সরকার উপদেষ্টা পরিষদে আছে সবাই দেশ পরিচালনার থেকে এনজিও পরিচালনার ক্ষেত্রে খুব ভালো অভিজ্ঞতা তাদের আছে। ভাই এখন ধরেন এই তরুণ প্রজন্মের ভোটার সংখ্যা অনেক, যারা যে আপনি নিজেও বলবেন বিগত 15-16 বছর ভোট দিতে পারে নাই। নতুন প্রজন্মের এইসব ভোটারদের জন্য মানে নতুন প্রজন্মের এইসব ভোটার কি বিএনপির উপর আস্থা হারিয়ে ফেলছে বলে মনে হয় আপনার? না, আসলে নতুন প্রজন্মের ভোটারদের জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আপনারা সকলেই অবগত আছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে 31 দফা রাষ্ট্র সংস্কার জন্য 31 দফা প্রণয়ন করেছেন, সেখানে কয়েকটি দফার ভিতরে আছে যে তরুণ ভোটারদের জন্য যার মানে কিভাবে ওনার আমাদের দল ক্ষমতায় আসলে মানে ওনাদের জন্য যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা ওনার 31 দফার ভিতরে আছে। সুতরাং আমরা আসলে মানে তরুণদের জন্য বিএনপি বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের বৃহৎ পরিকল্পনা আছে, সেটা অনুযায়ী উনি কাজ করবে এবং আমাদের দলের তরুণ নেতৃত্ব যারা দিচ্ছেন তারাও তরুণদেরকে নিয়ে কাজ করতেছেন। আসলে বিএনপি তো ভুলের ঊর্ধ্বে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার কাছে মনে হয় না যে ভুলের ঊর্ধ্বে। ভুল থাকে না শুধু শয়তানের, মানুষের তো ভুল হয়। সুতরাং বিএনপি যে ভুলের ঊর্ধ্বে, তারপরে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনারা অনেকেই, আপনারা যেহেতু সাংবাদিক আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে বলিষ্ঠ নেতৃত্ব বা কঠোর হস্তে যে বিএনপিকে কিভাবে উনি মানে মনিটরিং করতেছেন, বিএনপির ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উনি দিনরাত পরিশ্রম করতেছেন। আমাদের দলের শৃঙ্খলার জন্য আমাদের দলের প্রায় 2 শতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহিষ্কার করেছেন। বিভিন্ন জেলার যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, ইভেন কি ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে বহু নেতৃবৃন্দকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে শুধু দলীয় শৃঙ্খলা ফিরানোর জন্য। হয়তোবা আমাদের ভিতরেও কিছু ভুল ত্রুটি ছিল, আমরাও সেখান থেকে সংশোধন করবে। আমাদের দলের ভিতরে সেই সংশোধনের যে আমাদের দলের চেয়ারম্যান মহোদয় আছেন উনি সেই দলকে সেভাবেই নেতৃত্ব দিচ্ছেন। আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকলে অচিরেই সেখান থেকে দল বেরিয়ে আসবে। কিন্তু ভাই ধরেন দলের প্রধান তারিক যেভাবে বলছে, নেতাকর্মীরা তো সেভাবে খুব একটা কাজ করছে না। সন্ত্রাসী হচ্ছে, চাঁদাবাজি, দখল, এগুলো নিয়ে নিউজ হচ্ছে, ফেসবুকে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো আপনারা আসলে যাতে মানুষ আপনাদের উপরে যে বিশ্বাসটা আছে এটা ধরে রাখার জন্য কি আসলে এগুলো বন্ধ হওয়া উচিত না? আপনার কি? না, আপনাকে ধন্যবাদ। যে আসলে বর্তমানে যে দেশের পরিস্থিতি, আমরা খুব একটি অস্থিতিশীল পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি, বিভিন্ন ধরনের ধরেন এই যে মানে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য উনি পরিকল্পনা করতেছেন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরাও সজাগ দৃষ্টিতে আছি। আপনার এমনও আছে যে আপনি যে কথাগুলো বললেন চাঁদাবাজি বা বিভিন্ন জিনিসের সাথে, ধরেন আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অনেকে গ্রেপ্তার হওয়ার পরে দেখা গেছে কি অমুক ছাত্রলীগ নেতা, সে অমুক জায়গার অমুক যুবলীগ নেতা। সুতরাং এটার সাথে যে সরাসরি বিএনপি বা বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জড়িত তা না, এখানে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতারাও এটার সাথে জড়িত, যারা বিএনপির নাম ইউজ করে এই সময় এই মানে এই অপকর্মগুলা করে যাচ্ছে।
তো এটা আসলে প্রশাসন যখন আরো কঠোর হবে, আরো মানে শক্তিশালী ভূমিকা পালন করবে, হয়তোবা পর্যায়ক্রমে এগুলো কমে যাবে। এবং আমারও মনে হচ্ছে যে এগুলো আমাদের আরো কঠোরভাবে আমাদের করা উচিত। যেমন আমি যে এলাকায় থাকি, আমরা গতকালকেও সারা রাত এবং আজকের দিনেও আমরা এরকম পাহারা দিয়েছি যে আওয়ামী লীগের আমাদের কাছে একটি মেসেজ ছিল যে আওয়ামী লীগের নেতারা তারা একটা মিছিল করবে, বিভিন্ন ধরনের অঘটন ঘটানোর তাদের পরিকল্পনা ছিল। আমরা রাজপথে থেকে এইগুলো আপনার মনিটরিং করতেছি। তবে আমরাও চাই যে দেশে পরিস্থিতি ভালো হোক, পরিস্থিতি ঠিক হলে ইনশাল্লাহ সবগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাই, ফেসবুকে যে জিনিসটা নিয়ে আরেকটু বেশি আলোচনা হয়, যেমন আপনাদের ছাত্র দলের সভাপতি, ওনার এখন যে বয়স সে অনুযায়ী কি উনি আসলে ছাত্র দলের সভাপতি থাকতে পারে, বা নিজের দলের সংস্কার কি আগে করা উচিত না বিএনপি, যাতে মানুষের ভরসার জায়গাটা বাড়ে? ধন্যবাদ আপনাকে। আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমিও একজন কর্মী ছিলাম, আমিও ছাত্র দলের রাজনীতি দীর্ঘদিন করেছি। আসলে ছাত্র দলের সভাপতি রাকিব সাহেবের যে বিষয়টি আপনি বলেছেন, যে আসলে ছাত্রদল তো একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র দলের কমিটি গঠন হয়। আপনারা জানেন বিগত ছাত্র দলের কমিটি সরাসরি কাউন্সিলরদের মানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। আপনারা জানেন যে দীর্ঘদিন একটি আন্দোলন সংগ্রামের ভিতর থেকে দেশ যাচ্ছিল। এই 24-এর গণ আন্দোলন, এত প্রাণহানি, এত হতাহতের পরেও আমরা একটা 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 সময় পার করেছি। হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মানে দলের গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই ছাত্র দলের একটি নতুন কমিটি আমাদের মাঝে উপহার দিবেন। নতুন কমিটি আসলে তো আপনার আর আজকের যে প্রশ্ন সেই প্রশ্ন থাকবেন হয়তো। আমাদের বিশ্বাস এরকম আমরাও শুনতেছি খুব দ্রুতই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হবে। আচ্ছা ভাই, নতুন প্রজন্মের ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য আপনারা নতুন আসলে কি মানে কি কাজ করতেছেন আসলে, বা কি করবেন? আমি তো সেটা আপনাকে বললাম যে নতুন প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের একগুচ্ছ পরিকল্পনা আছেন। যে ইভেন এমনও ছিল, এমনও আছে আমাদের 31 দফার ভিতরে, যারা কর্মমুখী শিক্ষা, হাতে কলমে বাস্তবমুখী শিক্ষা, ইভেন বেকার ভাতা পর্যন্ত একটি পরিকল্পনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের 31 দফা কর্মসূচির মধ্যে আছে। যে তরুণদেরকে আকৃষ্ট করার জন্য বাংলাদেশে মানে কি বলে কারিগরি শিক্ষাকে আরো ডেভেলপ করা, বাংলাদেশে যাতে মানে শিল্প প্রতিষ্ঠান বাহিরের যেমন বিনিয়োগ বাংলাদেশে নিয়ে এসে আরো আধুনিক কর্মমুখী শিক্ষা গ্রহণ করা যায়, এই ধরনের বেশ কিছু পরিকল্পনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের আছে। ইনশাল্লাহ তরুণদের জন্য উনি কাজ করবেন।